সেখানে একজন খামখেয়ালিপনা আমরা দেখতে পাই। এবং আপনি প্রত্যেকটি ক্ষেত্রে মানে তারা কি চায় এটা মনে স্পষ্ট না। এটা সমস্যা। উনি যেটা বলছে এটা তো নতুন কোনো বিতর্ক না। 96 সনে যখন এই সরকারের মন্ত্রী ছিলেন একে খন্দকার, তখনও কিন্তু উনি মন্ত্রী ছিলেন না, এমপি ছিলেন। এবং 98 সালে তিনি একটি বাই ইলেকশন জিতে এসেছিলেন, তখন তিনি মন্ত্রী হওয়ার আগ্রহ ব্যক্ত করেছিলেন। জি, যখন উনি পরিকল্পনা মন্ত্রী ছিলেন তখনও কিন্তু উনার মন্ত্রী থাকাকালীন তার একটা বই প্রকাশিত হয়েছিল মুক্তিযুদ্ধের পূর্বাপর গ্রন্থ, সেখানেও কিন্তু তিনি একই কথা বলেছেন। এবং 96 সালে এটা নিয়ে এরকম বলেন না, ওই বইটাও আমি পড়েছি, এরকম করে ওই সময় এটা নিয়ে বিতর্ক শুরু হয়েছিল যে হুমায়ুন আহমেদ এর জ্যোৎস্না ও জননীর গল্প এবং দেয়াল গ্রন্থেও কিন্তু শুধু তাই নয়, এই তথ্যগুলো যখন সন্নিবেশ করেছেন মুক্তিযুদ্ধের পূর্বাপর বই নিয়ে উনি যখন পরিকল্পনা মন্ত্রী বিগত আমল শাসন আমলে, তখন আমার যত মনে পড়ে বাংলাদেশ প্রতিদিনও লেখা হয়েছে। ওখানে কিন্তু এই লেখাটা হয়েছিল তখন তিনি মন্ত্রিসভায় বিসমিল্লাহির রহমানির রহিম তুলে দেওয়ার প্রস্তাব করেছিলেন। শেখ হাসিনা তখন তাকে ধমক দিয়ে বলেছিলেন সেটা আমি করব না। এটাই আমরা তখন প্রকাশ করেছিলাম। এবং সেই কারণে 7 মার্চের ভাষণে যে জিএ পাকিস্তান শব্দটি, এই কথা কিন্তু এর আগেও নির্মল সেন তার বই আমার জীবনে 71-এর যুদ্ধ বইয়ে লিখে গেছেন। আরেক সেক্টর কমান্ডার কাজী নুরুজ্জামান তার একটা বই রিমেম্বার্স বাংলাদেশ লিবারেশন ওয়ার 1971 বইয়ে লিখেছেন। আহমেদ সফার যে প্রবন্ধটা আছে, যেটা সলিমুল্লাহ খান এটাকে এডিট করেছেন, সেখানে বেহাত বিপ্লব 1971 বইতেও এই জিএ পাকিস্তানের কথা বলা হয়েছে, যে 7 মাসের ঘোষণায় বলা হয়েছে। অলি আহমেদের বই জাতীয় রাজনীতি 1945 থেকে 1975 বইয়েও কিন্তু এই কথা বলা আছে যে বঙ্গবন্ধু ভাষণের শেষে জিএ পাকিস্তান বলেছেন। 2011 সনের 7 মার্চ যুগান্তর পত্রিকায় একটা কলাম লিখেছিলেন আতাউস সামাদ। কলামটা ছিল যেভাবে আমরা পেলাম দিনটিকে। সেখানেও কিন্তু আতাউস সামাদ বলেছেন যে এই জিএ পাকিস্তান বলেছেন। কিন্তু বাংলাদেশ জিন্দাবাদ বলতো, কিন্তু জিএ পাকিস্তান বদরুদ্দিন ইভেন তখন পাকিস্তান জিন্দাবাদ বলতো, এটা ছিল জয় বাংলা আর পাকিস্তান। বদরুদ্দিন ওমরের লেখা আমার জীবন 3য় খণ্ড বইটা, সেখানে কিন্তু বদরুদ্দিন ওমর এই প্রসঙ্গ নিয়ে এসছেন। আরো মজার বিষয় হচ্ছে সাবেক প্রধান বিচারপতি এবং তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা বিচারপতি হাবিবুর রহমান, উনি তার বই বাংলাদেশের তারিখ যে প্রথম সংস্করণ যেটা হয়েছিল সেখানে কিন্তু এই কথা বলেছেন। পরে কিন্তু উনি যখন সেকেন্ড এডিশন করেছেন, এটাকে যে কারণে হোক প্রেসারে হোক সমালোচনা হয়েছিল, এটাকে চেঞ্জ করে দিয়েছেন। আরো মজার বিষয় হচ্ছে কবি শামসুর রহমান তার স্মৃতিচারণমূলক বই কালো ধুলায় লেখা যে বইটা আছে, কালের ধুলোয় লেখা বইতে একদম স্পষ্ট বলেছেন যে বঙ্গবন্ধু জয় বাংলার সাথে জিএ পাকিস্তান বলেছেন। তো আমার পয়েন্ট যেটা হচ্ছে যে আওয়ামী লীগ এই বিষয়টাকে স্বীকার করলে সমস্যাটা কোথায়? কারণ একটা লোক তো, আমাদের রাজনীতিতে হচ্ছে কি, আমাদের ইতিহাসেও তাই, প্রত্যেকটা চরিত্র জিল্লুর ভাই সুপার ভিলেন কিংবা সুপারম্যানের চরিত্র। এখানে কোনো রক্তমাংসের মানুষ থাকতেই নাই। বঙ্গবন্ধু তো একটা রক্তমাংসের মানুষ, উনি তো সুপারম্যান ছিলেন না। এবং উনি রাজনৈতিক সীমাবদ্ধতা ওনার ছিল, যেহেতু উনি একটা রাজনৈতিক নেতা, এবং রাজনৈতিক সীমাবদ্ধতার কারণে ওনাকে অনেক কৌশল অবলম্বন করতে হয়েছে। একজন রাজনৈতিক নেতা কৌশল অবলম্বন করেন, রাজনৈতিক কৌশল। হয়তো উনি রাজনৈতিক কৌশলে উনি এটা বলতে পারেন, এবং বললে যে ওনার 7 মার্চের ভাষণটা নষ্ট হয়ে গেল, ধ্বংস হয়ে গেল, কিংবা উনি ছোট হয়ে গেলেন, এটা তারা কোত্থেকে পেলেন? আর এটাও তারা চিন্তা করছে যে যারা বঙ্গবন্ধুকে এই বিষয়গুলোকে কোনোভাবে আনতে চায় না, মূলত রাজনীতি তারা করছে বঙ্গবন্ধুর নাম বিক্রি করে। বঙ্গবন্ধুর সমালোচনাকে তারা সহ্য করতে পারছে না, এটাকে একটা বাণিজ্য হিসাবে তৈরি করে বসছে। এবং তারা শুধু বঙ্গবন্ধুকে 7 মার্চের ভাষণ আর মুজিব কোর্টের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাচ্ছে। এর বাইরে যে একটা নেতা এটা বললে সে তো কোনোভাবে খাটো হতে পারে না। তাকে আমরা খাটো করছি কেন? কারণ আওয়ামী লীগের ফর্মুলা এখন যেটা চলছে যে কোনোভাবে যদি আপনি মুক্তিযুদ্ধের কোনো জায়গায় যদি আপনি বিতর্ক সৃষ্টি করতে পারেন, কিংবা আওয়ামী লীগের বিরুদ্ধে, আওয়ামী লীগ যে নীতিতে বিশ্বাস করে তার বিরুদ্ধে যদি কেউ সমালোচনা করে, তাহলে সে দেশদ্রোহী এবং রাজাকার। তাহলে তারা এটাকে এমন পর্যায়ে নিয়ে এসছে যে বঙ্গবন্ধুকে এই জিনিসটাও তারা স্বীকার করতে বিব্রত বোধ করছে। এই কারণে যে তারা দুটো কারণ মনে করছে, যে এটাতে হয়তো বঙ্গবন্ধুকে তারা মনে করছে খাটো হয়ে যাবে, তাতে জিয়াউর রহমান হয়তো উঠে আসতে পারে, তার মর্যাদাটা বাড়বে। দ্বিতীয়ত হচ্ছে যে জামাতে ইসলাম তো সে সময়ে পাকিস্তানের অখণ্ডতা চেয়েছিল, সেই কারণে জামাতে ইসলামের বিচার হচ্ছে।
তো এই কথা যদি বলে তাহলে তো আওয়ামী লীগও পাকিস্তানের অখণ্ডতা চেয়েছিল, কিন্তু অখণ্ডতার জন্য কিন্তু বিচার হচ্ছে আওয়ামী লীগ কখনো অখণ্ড চায় না, এই কথা বিচার তো আর অখণ্ডতার জন্য একটা তো রয়েছে পরিষ্কার, কিন্তু তারা গণহত্যা করেছে, সেটা করেছে, সেটা তো একটা ফৌজদারি অপরাধ। রাজনৈতিক বড় অপরাধ তো হচ্ছে তারা যুদ্ধের আগেও তারা অখণ্ডতা চেয়েছিল, মূলত তাদের যে আদর্শ ছিল। এখন তারা চিন্তা করছে যে এই একে খন্দকারের ভাষায় যদি আওয়ামী লীগ, তৎকালীন আওয়ামী লীগ যদি অখণ্ডতা চেয়েছিল তাহলে তো একই দোষে দুজনই যুক্ত। তাহলে জামাত ইসলামের যদি এটার কারণে বিচার হয় তাহলে আওয়ামী লীগেরও বিচার হবে। এটা একদম এক হতে পারে না কখনো। আওয়ামী লীগ না হলে কি মুক্তিযুদ্ধ হতো? আওয়ামী লীগ না হলে কি ৭০ ইলেকশন হয়? আওয়ামী লীগ না হলে কি ৭১ স্বাধীনতা অর্জন হয়? আপনি দেখেন সেই সময় আপনি যারা মঞ্চে ছিল, আসমা আব্দুর রব, আজকে আমার পত্রিকাটা লেখা ছাপা হচ্ছে, আসমা আব্দুর রব স্পষ্ট করে লিখেছেন যে সেই সময় মুক্তিযুদ্ধে তারা যখন জাতীয় পতাকা উত্তোলন করেন, বঙ্গবন্ধুর হাতে তিনি ৩২ নম্বর গিয়ে জাতীয় পতাকা হস্তান্তর করলেন। কোন দেশের পতাকা হস্তান্তর করেছিলেন সেই সময়? ছাত্রলীগ কি বঙ্গবন্ধুর নির্দেশের বাইরে ছিল? ছাত্রলীগ কি করে সেই নির্দেশ পালন করলেন? স্বাধীনতার ইশতেহারকে কি আমরা ধরবো না যে স্বাধীনতার ইশতেহার একটা পাঠ করা হলো? স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম নেতা আজকেও রব আমার কাগজে ছাপা হচ্ছে, সেই সময় নেতা একজন ছিলেন বঙ্গবন্ধু। রব তো এখন আওয়ামী লীগ করেন না, সবচেয়ে কড়া সমালোচক আওয়ামী লীগের। কিন্তু কেউ কিন্তু আওয়ামী লীগ করেন না, কিন্তু এরা ইতিহাসের অংশ। যারা সেই সময় এই ইতিহাসকে যদি আমরা মানে নাক বলি, আমরা যেটা খুব এটা ভয়াবহ অবস্থা, সেই সময় কিন্তু পাকিস্তান জিন্দাবাদ স্লোগান বইটা আছে, তিনি সেই সময় ৭ মার্চের বাসনে ছিলেন না। আমি বলছি সেই সময় যারা ছিলেন আওয়ামী লীগ, অন্যান্য রাজনৈতিক দল, কমিউনিস্ট পার্টি, তারা যুদ্ধে অংশগ্রহণ করুক, সেটা করতে দিতে চায় না। সেটা অন্য একটা বিতর্ক। কিন্তু আপনি ধরেন যে পাকিস্তানের সঙ্গে আওয়ামী লীগ সেই সময় পাকিস্তান চেয়েছিল, আর আওয়ামী লীগ আসলে বাংলাদেশ স্বাধীন হয় কি করে? আওয়ামী লীগ পরবর্তী ভুল করেছিল। ৭২ সাল থেকে আপনি ৭৫ আসেন, আওয়ামী লীগ হাজার ভুল আছে। আওয়ামী লীগ এখন রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে হাজার ভুল করছে বাংলাদেশ আওয়ামী লীগ, কোন ভুলের কোন শেষ নেই। কিন্তু সেটা একটি অংশ। কিন্তু মুক্তিযুদ্ধ এবং আওয়ামী লীগ একটির সাথে গভীরভাবে সম্পৃক্ত। আমি যদি এখন জামাতের সাথে আওয়ামী লীগকে তুলনা করতে এটা ভয়াবহ অপরাধের মধ্যে তুলনা করছি না। আমি যেটা বলছি যে অখণ্ডতার বিষয়, এটা অখণ্ডতার বিষয়। আওয়ামী লীগ অখণ্ডতা চায় নাই। রাজনৈতিক সমালোচনা বঙ্গবন্ধু করা যাবে না, যুদ্ধ কি করে হয়? এটাই তো বড় ধরনের ভুল। একে খন্দকার কি আসমান থেকে যুদ্ধ করলেন? হঠাৎ যুদ্ধ শুরু হয়ে গেল, একে খন্দকার নামক একটা ব্যক্তি পাকিস্তান বাড়ি থেকে যুদ্ধ শুরু করে দিলেন। কিভাবে হলো? উনি কি বিদ্রোহ করেছিলেন? উনি বিদ্রোহ করেন নাই। তাহলে কেউ না কেউ যুদ্ধ শুরু করেন। উনি তো মুক্তিযুদ্ধের উপপ্রধান সেনাপতি। ওটা কার আন্ডারে? ওটা আওয়ামী সরকার না, পাকিস্তান সামরিক বাহিনী, নো ডাউট। কিন্তু যখন আত্মসমর্পণ করে তিনি কিন্তু বাংলাদেশের নেতৃত্ব দিয়েছেন, প্রতিনিধিত্ব করেছেন। কোথা থেকে আনা হলো? সেখান থেকে আনা হলো। মুজিবনগর সরকার কারা গঠন করেছিলেন? না, মুজিবনগর সরকার যারা করেছিলেন তারা কারা ছিলেন? তারা কি আওয়ামী লীগ নেতা ছিলেন না? আমরা ইতিহাসকে অস্বীকার করবো কোথা থেকে করে? মুজিবনগর সরকার কাদের? আওয়ামী লীগের। যে মুজিবনগর সরকার নিয়ে একে খন্দকার বলেন, তিনি যে মুজিবনগর সরকার আন্ডারে তিনি উপপ্রধান ছিলেন এবং সেই জায়গাটা আমি সেই জায়গাটা সেটা অস্বীকার করার সুযোগ নাই। কিন্তু ইতিহাসের এই অধ্যায়টাকে একদম কোন রকম ভাবে ৭১ প্রশ্নে আওয়ামী লীগ প্রশ্নে অন্য কোন সব ব্যাপার আওয়ামী লীগ হাজার ভুল এখন আছে। তো তখনকার আওয়ামী লীগ একটা, সেটা অন্য জিনিস না। বঙ্গবন্ধুকে নিয়ে তো ব্যক্তি বঙ্গবন্ধু, রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধু নিয়ে, উনি তো এত বড় অবিংশবাদী নেতা, উনাকে নিয়ে যদি সমালোচনা করাও হয় বঙ্গবন্ধু ছোট হবেন না, কোন অংশে তাকে ছোট করা যাবে না। দুটো বিষয় রয়ে গেছে। স্বাধীনতা পূর্ববর্তী সময়ে স্বাধীনতা ঘোষণা প্রদানে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বঙ্গবন্ধুর যদি কোনো বিলম্বতা থাকে কিংবা কোনো ল্যাপস থাকে এবং বা কোনো কৌশল থাকে কিংবা স্বাধীনতা পরবর্তী সময়ে রাষ্ট্রনায়ক হিসেবে ওনার যদি কোনো প্রশাসনিক ব্যর্থতা থাকে, এই সমালোচনা করা যাবে না। গণতান্ত্রিক রাষ্ট্রে তা অবাস্তব, কারণ সংবিধান আমাকে এই স্বাধীনতা দিয়েছে। একটা নাগরিকের মৌলিক অধিকার রয়েছে সমালোচনা করার। ইভেন বঙ্গবন্ধু পঞ্চদশ সংশোধনীর পরে কিন্তু বেশ কিছু রেস্ট্রিকশন করে দিয়েছে। ওটা অদ্ভুত দেশ না যে বঙ্গবন্ধুর ছবি টাঙানোটাকে বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে সংবিধানের মধ্যেই। এই যে বঙ্গবন্ধুকে এত খাটো করে নিয়ে আসা হয়েছে, যে দেশ যার মাধ্যমে জন্ম হয়েছে, যিনি রাষ্ট্রের পিতা, তার জন্য ১ টাকার কয়েনেও তার ছবি দিতে হবে। এটা কিরকম মানসিকতা? যে আমি এরকম একটা কথা বলা হয় যে এক লোক আরিচা থেকে আসছে বঙ্গবন্ধু সেতু দিয়ে, সে অ্যাক্সিডেন্ট করলো, বঙ্গবন্ধু মেডিকেল কলেজে ভর্তি হলো। তার যাওয়ার কথা ছিল বঙ্গবন্ধু স্টেডিয়ামে বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল খেলা দেখতে। সে যেতে পারলো না, শুনলো যে না, শেখ রাসেল শেখ জামালের মধ্যে খেলা হচ্ছে, শেখ রাসেল জয়ী হয়ে গেল। এখন সে সুস্থ হয়ে যখন বেরোবে, বিল দিতে গেল বঙ্গবন্ধু মেডিকেল কলেজে, ওই বঙ্গবন্ধুর ছবি সম্বন্ধ নোট দিয়ে সে বিল দিল, 50 পয়সা ভাঙতি, সেই কয়েনও বঙ্গবন্ধুর ছবি। এই যে বঙ্গবন্ধুকে এত নিচে নামিয়ে আনা, সর্বক্ষেত্রে বঙ্গবন্ধু, এ তো বঙ্গবন্ধুকে অবমাননা করা হচ্ছে।
যে একটা যিনি দেশ তৈরি করেছেন উনি একটা দোকান তৈরি করবেন, দোকান ওনার নামে হবে, একটা রাস্তা ওনার নামে হবে, এটা তো ওনাকে ছোট করা। আর যে বিষয়টা হচ্ছে যে এই যে আওয়ামী লীগের ভিন্ন মতকে সহ্য না করতে পারা এবং এটাকে লুকিয়ে ফেলা, এই জিনিসকে লুকানোর মধ্যে একটা ভয়ঙ্কর খেলা হবে। কারণ যারা সেদিন রেসকোর্সের বক্তৃতাটা শুনেছিলেন তাদের অনেকেই কিন্তু জীবিত আছেন, এবং যারা রেসকোর্স ময়দানে 7ই মার্চে ছিলেন এর মধ্যেও কিন্তু অনেকে জীবিত আছেন। এখন এই রেকর্ডগুলা হয়তো আমাদের বন্দিপ্রতিম দেশ ভারত কিংবা যুক্তরাষ্ট্রের কাছে এই টেপটা রয়ে গেছে যে উনি জিয়ে পাকিস্তান বলেছেন কিনা। এবং আজকেই আমি একটা অনলাইন পত্রিকায় দেখলাম যে আমেরিকান ওদের যে লাইব্রেরি অফ ন্যাশনাল কংগ্রেস, আমেরিকান লাইব্রেরি অফ ন্যাশনাল কংগ্রেসে কিন্তু এই ভাষণের টেপটা রয়ে গেছে। আমেরিকার কোনো কিছু বর্তমান সরকারের আমলে গ্রহণযোগ্য হবে বলছি, যদি ভবিষ্যতে বিবেচনার মধ্যে যদি ভবিষ্যতে যেভাবে ডিনাই করা হচ্ছে, যদি ভবিষ্যতে এই না, কিন্তু সেটি আমেরিকা যদি বের হয়ে আমেরিকা কিংবা ভারত যে কোনো দেশে বের করতে পারে, কিন্তু দুটি বিষয়, তখন তো জাতি হিসেবে আমরা লজ্জা পাবো। একে এই জিনিস বললে ক্ষতি হয়। পাকিস্তান, ডক্টর তুহিন মালিক বলছেন জিও